বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাল মামুন চৌধুরী, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান, গণ রাজনৈতিক জোট গর্জ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনার সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে বিষয়টি রয়েছে আমার হাতে তা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসকে আশ্বস্ত করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক মাইলফলক। এরপর যে তথ্যটি তা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ এদেশের মানুষকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদের নির্মাণ করতে হবে। আমেরিকা থেকে ট্রাম্প এসে ঠিক করে দেবেন না, বা চীন থেকে শি এসেও এটা ঠিক করে দেবেন না, কিংবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবেন না। এই বিষয়টি আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে আরেকটি ফ্যাসিবাদ স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না, তার সব রাস্তা বন্ধ করেই সামনে এগোবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক আরও জানান, তার দল পরিষ্কারভাবে বলেছে, সংস্কার বলতে তারা মৌলিক সংস্কারকে বোঝেন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল ও গুণগত পরিবর্তন হবে। বিগত সময়ে আমরা সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ দেখেছি। সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক কাঠামোর বীজ বপন হয়েছিল, ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক তার ভেতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। এরপর আরেকটি তথ্য একটু ছোট করে তুলে ধরি, তা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা ঢাকার উত্তরাঞ্চলের 3টি থানা, বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এই কথা বলেন। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের দুজন আলোচকের সাথে আলোচনা করতে এই বিষয়গুলো নিয়ে। সৈয়দ লিটু, আমি একটু আপনার কাছে আসি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমি একটু পয়েন্টগুলো তুলে ধরি এবং এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন, প্রস্তাবগুলো কিভাবে দেখেন যদি একটু বলতেন। প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, আমরা মন্ত্রী পরিষদ শাসিত সরকার চাই। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে অবস্থান তাদের। যিনি একবার প্রধানমন্ত্রী হবেন, পরবর্তী সময় তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ না দেওয়ারও প্রস্তাব দিয়েছেন তারা, এনসিপি। জি সৈয়দ লিটু। জি, অসংখ্য ধন্যবাদ আশফাক। সেই সঙ্গে সহ-আলোচককেও শুভেচ্ছা। হ্যাঁ, আজকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সব বিষয়গুলো অবতারণা করেছেন। তবে কিছু জিনিস হয় কি, মানে এই যে পয়েন্টগুলো, এগুলো ভালো। একটা রাজনৈতিক দল হিসাবে তারা তো কিছু প্রস্তাব মানুষের কাছে দিবে, মানুষ সেইগুলো মানে পক্ষে নিলে সেগুলো তাদের কাছে গ্রহণযোগ্য হলে তারা তাদেরকে ভোট দিবে, না হলে ভোট দিবে না। এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা তো ঠিকই আছে। কিন্তু ধরেন যে আরো কিছু কথা উনি বলেন, নায়েক সাহেব বলেছেনও, যেগুলো হয়তো মানে পত্রপত্রিকায় আসছে। মানে হয় কি, ওনারা ওই যে মানে সরকারের সঙ্গে দলকে একটু মিলিয়ে ফেলেন, তো এখানে একটু সমস্যা। কিছু কিছু কথা বলেন যেগুলো সরকারের বলা উচিত, কিন্তু ওনারা দল হিসাবে বলে ফেলেন। তো ওই জায়গা থেকে ওনাদেরকে একটু মুক্ত থাকবার জন্য আমি অনুরোধ করব। তো মূল যে প্রসঙ্গগুলো দেখেন, এই যে উনি যে কথাটা বলেছেন যে প্রধানমন্ত্রী শাসিত সরকার চান না, মন্ত্রী পরিষদ শাসিত সরকার চান, কথাটা সুন্দর। কারণ মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা তো মন্ত্রী পরিষদ শাসিত সরকারই। কারণ আপনার এটা তো সংসদীয় সরকার। তো প্রধানমন্ত্রীর ক্ষমতাটা এত বেশি, বা প্রধানমন্ত্রী যেহেতু দলের প্রধান, এবং দলের প্রধানই যেহেতু প্রধানমন্ত্রী হন, এবং অন্যান্য মানে প্রার্থীরা, অন্যান্য যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসেন, তারা তার ম্যান্ডেটেই নির্বাচিত হয়ে আসেন, সেজন্য সব ক্ষমতাটা আসলে প্রধানমন্ত্রী মানে ইয়ে করেন, উপভোগ করেন, এবং সে অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করেন। এটা ঠিকই আছে, কিন্তু মূলত এটা মন্ত্রী পরিষদ শাসিত সরকারই, প্রধানমন্ত্রী শাসিত সরকার না। কিন্তু সেটার জন্য তো মানে একটা ওনার প্রক্রিয়াটা কি, উনি কিভাবে ভাবছেন যে
প্রধানমন্ত্রী শাসিত হবে না। প্রধানমন্ত্রী তো প্রধান, তিনি তো গাইড দিবেন, তিনি যেভাবে বলবেন বাকি মন্ত্রীরা সেভাবে চলবে। ব্যাপারটা তো এটাই। তো প্রধানমন্ত্রী শাসিত সরকার হলে কোনো ক্ষতি নাই। প্রধানমন্ত্রী যদি মানে কি বলে সুশাসন দ্বারা নিয়ন্ত্রিত না হন, প্রধানমন্ত্রী যদি সুশাসন নিশ্চিত না করেন, প্রধানমন্ত্রী যদি মানে স্বৈরাচারী আচরণ করেন, তাহলে মানে সেই সরকারটা অন্যায়কারী সরকার হবে। প্রধানমন্ত্রী শাসিত সরকারই আসলে হবে। প্রধানমন্ত্রী তো সবকিছু মানে নির্দেশনা দিবেনই, সেই অনুযায়ী তো বাকি মন্ত্রীরা কাজ করবেন। প্রধানমন্ত্রী এটা বলে প্রধানমন্ত্রী অন্য মন্ত্রী সেটা বলবো মানে করতে পারবো না বলবে, এটা তো আর হবে না। কিন্তু প্রধানমন্ত্রীকে হতে হবে সঠিক, সেইটার জন্য গাইডলাইনটা কি, সেইটার জন্য আমাদের ব্যবস্থাপনাটা কি, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। উনি একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে উনি বলবেন যে আমরা এই প্রক্রিয়ায় আমাদের মানে দলীয় প্রধান অথবা সংসদ নেতা নির্ধারণ করব, যে প্রক্রিয়ায় গেলে অন্যান্য মন্ত্রীরা চাইলে ইয়ে করতে পারবেন, তাদের অপিনিয়ন দিতে পারবেন। প্রধানমন্ত্রী মানে এই প্রক্রিয়ায় এসে একক ক্ষমতা ভোগ করতে পারবেন না। তাদের এই তাদের প্ল্যানটাকে বলতে হবে। তো আমরা মানে করতে দিব না করতে দিব না, এগুলো তো আসলে কোনো কথা না। কথাটা হলো যে তাদের যদি কোনো পরিকল্পনা থেকে থাকে এবং সেই পরিকল্পনাটা ওই যে ওনারা যেভাবে কথা বলেন, যে টোনটা বলেন, এই টোনটাকে ওনাকে অ্যাভয়েড করা শিখতে হবে। অর্থাৎ আমরা করতে দিব না ব্যাপারটা এরকম না। ওনারা একটা রাজনৈতিক দল, ওনারা শুধু বলতে পারবেন যে আমরা যদি মানে ক্ষমতায় যাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাই, অথবা আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে আমরা এই প্রক্রিয়া অনুসরণ করব, যেখানে প্রধানমন্ত্রী একক ক্ষমতা ভোগ করতে পারবেন না, প্রধানমন্ত্রী একক ক্ষমতা ভোগ করবেন না। জি সৈয়দ এইভাবে লিটু, তাকে বলতে হবে। জি আমি তো আসবো নিশ্চয়ই আপনার কাছে আবারও। এই জি জায়গাগুলো পরিষ্কার হওয়া দরকার। জি ধন্যবাদ ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী। আপনি নিশ্চয়ই আমাকে দেখতে এবং স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে আসি, যে বিষয় নিয়ে কথা বলছিলেন সৈয়দ লিটু, নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। মূলত এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। সেখানে একটি বিষয় আমি একটু রাখি আপনার সামনে। প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, আমরা মন্ত্রী পরিষদ শাসিত সরকার চাই, এমনটা এনসিপির প্রস্তাব। সাথে আমি একটু যোগ করি, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক তিনি বলেছেন জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন, যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে, এবং দুটি আসনেই, উভয় আসনেই সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে। এই প্রস্তাবটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে যারা টিভিএন এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি মূলত খুবই তাত্ত্বিক একটি আলোচনা। এটি আসলে এত সহজ নয় এই প্রশ্নের জবাব দেয়া। কারণ হলো যে একটা রাষ্ট্র কোন পদ্ধতিতে পরিচালিত হবে, জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত হবে, এটি নিয়ে যুগে যুগে অসংখ্য তত্ত্ব এসেছে, অসংখ্য পদ্ধতি এসেছে। এরকম একনায়কতন্ত্র আছে, গণতন্ত্র আছে, সামষ্টিক রাজতন্ত্র আছে, রাজতন্ত্র আছে, বিভিন্ন রকম রাষ্ট্র পরিচালনা বিধি কিন্তু এই পৃথিবী প্রত্যক্ষ করেছে। এবং এগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে মোটের উপরে সর্বোত্তম শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এবং সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে দুটো পদ্ধতি আমরা খেয়াল করি। একটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, আর একটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা। এখন মন্ত্রী পরিষদ শাসিত যে শাসন ব্যবস্থা, এখন সেখানে তো প্রধানমন্ত্রী তো প্রধান। এটা তো মানে যে কোনো একটা শাসনের মধ্যে তো একজন লিডার থাকবে। সবাই মিলে কথা বললে তো হট্টগোল হয়ে যায়। তাহলে কে কার কথা মানবে, কে কাকে নিয়ন্ত্রণ করবে, কে কাকে কমান্ড করবে? আমাদের পরিবারের মধ্যেও তো আমাদের একটা সিস্টেম আছে যে পিতা চালান, মা তাকে সহযোগিতা করেন, সন্তানরা তাকে অনুসরণ করেন। তো রাষ্ট্র তো সেটাই একটা পদ্ধতি, একটা সংগঠন। রাষ্ট্র হচ্ছে সমাজের সর্বোচ্চ সংগঠন। রাষ্ট্র তাইলে কিভাবে পরিচালিত হবে, কে কাকে মানবে? এখন জিনিসটা হলো যে এনসিপি থেকে আমাদের যে তরুণ নেতৃত্ব যারা বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রস্তাব মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করতে পারেননি। যে তাহলে আমরা যদি মনে করি যে মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে যাচ্ছেন, ফ্যাসিস্টের মতো হয়ে যাচ্ছেন,
তাহলে একজন প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী হওয়া থেকে বিরত রাখা, ফ্যাসিস্ট হওয়া থেকে বিরত রাখার জন্য কি ধরনের বিধি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই ধরনের তাত্ত্বিক কোনো প্রস্তাব যদি তাদের থাকে, সেটি যদি তারা উপস্থাপন করতে পারেন, তাহলে আমরা হয়তো বা সেটা দেখব যে আহ, সেটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এখন সবাই কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করছি, যে সবাই খালি একটা জিনিস বলছেন যে এই পদ্ধতি চাই না, ওই পদ্ধতি চাই না। তো কিন্তু এটা তো একটা সুনির্দিষ্ট মানে রূপরেখা আমরা এখনো কোনো স্থান থেকে পাইনি। তাহলে আমরা কিভাবে বুঝবো? যেমন আপনি বলেন যে পার্টি সিস্টেমে যদি একটা হয়, আমরা হয়তো ব্রিটেনকে ফলো করি, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমটাকে ফলো করি। আবার আরেকটা জিনিস, আপনি গণতন্ত্র হচ্ছে একটা জিনিস সবাইকে বুঝতে হবে, গণতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থা, সেটা চর্চার মাধ্যমে ধীরে ধীরে আত্মস্থ করতে হয়। বাংলাদেশ নামক রাষ্ট্রটা মাত্র 54 বছর তার বয়স, এর মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে গণতন্ত্রের চর্চা কখনো আমরা করতে পারিনি। আমরা 1971 সনে স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু এসে তিনি 72 সনে 72 সনে আমরা একটা সংবিধান পেলাম। 73 সনে সেই সংবিধানের উপর ভিত্তি করে একটা নির্বাচন হলো, আমরা পার্লামেন্টারিয়ান সিস্টেমে চলে গেলাম। কিছুদিন পরে আবার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হলো, তারপর আমরা একটা সামরিক শাসন দেখলাম। এরপরে আবার আমরা দেখলাম যে প্রেসিডেন্সিয়াল শাসনে চলে গেল। এরপরে নানান রাজনৈতিক কর্মকাণ্ডের পর আমরা আবার 90-এর আন্দোলনের পরে আবার একটা পার্লামেন্টারিয়ান সিস্টেমে আসলাম, এবং সেই পার্লামেন্টারিয়ান সিস্টেমের মধ্যেও আমরা দেখলাম যে আমরা অনেকে সন্তুষ্ট হতে পারছি না। তারপরে আবার আন্দোলন হলো, আবার একটা স্বল্পকালীন সামরিক সরকার আসলো তত্ত্বাবধায়ক সরকারের নাম নিয়ে। তাহলে আবার কিন্তু একটা ব্যাপক আন্দোলন হলো। এরপরে আবার দীর্ঘ দিন আমরা দেখলাম যে এই বিগত সরকারটা ক্ষমতায় ছিল। এরপর আবার আমরা জনগণ তাকে ক্ষমতাচ্যুত করলাম, এখন আবার একটা ইন্টারিম সরকার এসছে। এই নাতিদীর্ঘ আলোচনায় আমি যেটা বলতে চাই, যে বাংলাদেশে কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে গণতান্ত্রিক কোনো চর্চা হয়নি। আমরা কিন্তু চর্চাটাকে, গণতন্ত্রটাকে নিরবিচ্ছিন্ন চর্চার মাধ্যমে কিন্তু আস্থা তৈরি করতে হবে। গণতন্ত্রকে মানে প্রাতিষ্ঠানিকীকরণ করতে না পারলে আপনি যে কোনো পদ্ধতি, আপনি মানে আহ, পদ্ধতি আপনি চালু করেন না কেন, সেই পদ্ধতিটা আমি মেনে চলবো, এই মন মানসিকতা যে পর্যন্ত আপনি সৃষ্টি করতে না পারবেন, তখন যে কোনো পদ্ধতিতেই একানায়কতন্ত্র হয়ে যাবে, ফ্যাসিস্ট হয়ে যাবে। কারণ মানুষই মানুষকে ফ্যাসিস্ট বানায়। কারণ কিছু মানুষ সুবিধা নেয়ার জন্য কিছু মানুষকে তোষামোদী করে তাকে দেবতাতে রূপান্তরিত করে। এটা পদ্ধতির ত্রুটি না, এটা মন মানসিকতার ত্রুটি। এই মন মানসিকতা পরিবর্তন করার জন্য নিরবচ্ছিন্ন চর্চা দরকার। বাংলাদেশে যতগুলো সরকার ক্ষমতায় আসছে, তাদের প্রধান সমস্যা হলো তারা ক্ষমতায় যেভাবে যায়, এটা ক্ষমতা থেকে নামার পরে সে যে থাকতে পারবে সেই নিরাপত্তা বোধটা তারা পায় না। এই যে এক্সিট রুটটা না পাওয়ার কারণেই কিন্তু তারা মনে করে যে না, আমি তো নেমে গেলেই আমার এই ধ্বংস হবে, ওই ধ্বংস হবে। আমি, ফলে হয় কি, তারা আঁকড়ে থাকতে চায়। কাজে আমাদের সিস্টেমের মধ্যে কোনো ত্রুটি নাই, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। ত্রুটিটা হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের আচার আচরণ, আমাদের মন মগজ মূল্যবোধের মধ্যে। আমি যদি এটা মেনে নিতে না পারি যে জনগণ না চাইলে আমি ক্ষমতাচ্যুত হব, তখন আমি বিরোধী দলের মতো করে কাজ করব। আবার জনগণ চাইলে আমি ক্ষমতায় আসবো। আব্দুল আল মামুন চৌধুরী। জি। হ্যাঁ, আমি কথাটা শেষ করছি যে জি। ওয়েস্টার্ন মিডিয়াতে যে জিনিসগুলো হয়, যে তারা যখন ক্ষমতাচ্যুত হয় তখন হ্যান্ডশেক করে তারা ক্ষমতা থেকে চলে যায়। এখন আপনি এই মন মানসিকতা চেঞ্জ না করলে আপনি পার্লামেন্টের সদস্য 600 করবেন না 1800 করবেন, নারীদের জন্য আলাদা ভোটের সিস্টেম করবেন নাকি সংরক্ষিত করবেন, এগুলো কোনো কিছুই কাজ হবে না। আসলে আমাদের যে জিনিসটা দরকার, শান্তিপূর্ণ সহাবস্থান এবং অন্যের নেতৃত্ব মানা। আমি নিজে যেমন একজন লিডার, এই হিসেবে যেমন আমার একটা লিডারশিপের একটা ইচ্ছা আছে, সমাজে আরো 10টা লোক আছে যারা লিডারশিপ মানে দিতে সক্ষম, তাকেও মানার মন মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মধ্যে অপর রাজনৈতিক দলকে মেনে নিয়ে মানে সহাবস্থান করে রাজনীতি করার মন মানসিকতাটা তৈরি হয়নি। এটি হচ্ছে মানে মূল সমস্যা। জি। এই সহাবস্থানের নীতিটা যদি আমরা ঐক্যমত্য হতে পারি,
যে আমরা যখন বিরোধী দলে থাকবো তাহলে সরকারি দল বিরোধী দলকে এই সুবিধাগুলো দিবে, এই জায়গায় তাদেরকে ডিস্টার্ব করবে না। এর জন্য দরকার হলো যে বিভিন্ন সংস্থাগুলোকে শক্তিশালী করা, নির্বাচনী যারা নির্বাচন পরিচালনা করেন সেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, যেন তারা প্রভাব মুক্ত থাকতে পারে, পুলিশকে নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করা, সেনাবাহিনীকে একটা অবস্থানে নিয়ে আসা, এবং সবচেয়ে বড় দরকার প্রত্যেকটা দলকে ঐক্যবদ্ধ হতে হবে যে তারা কেউ দুর্নীতিবাজ, লুটেরা এবং চারিত্রিক সমস্যা আছে এই ধরনের লোককে কেউ নমিনেশন দিবে না। সব দল যদি এইভাবে বাছাই করে যে আমরা এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা দলের সদস্য নির্বাচন করব, তাহলেই আমার মনে হয় যে এটাই হবে একটা বড় সংস্কার। জি এবং এইটাই কিন্তু চর্চা করতে করতে একটা পর্যায়ে আমাদের একটা সহাবস্থানের অভ্যাস তৈরি হবে। এই অভ্যাসটা যখন পর্যন্ত আপনি তৈরি করতে না পারবেন, আপনি যে সংবিধান ৭১ জি সনে রক্তদানের মাধ্যমে যে সংবিধানটা তৈরি হয়েছে, সেই সংবিধানের মধ্যে কোনো ত্রুটি নেই। ত্রুটি আপনার মধ্যে, ত্রুটি আমার মধ্যে, ত্রুটি হলো মানতে না চাওয়ার মধ্যে, ত্রুটি হলো সবাই টাকা কামাই করতে চায়, সবাই ক্ষমতা চায়, সবাই অবৈধভাবে কিছু পেতে চায়, কেউ গরিব থাকতে চায় না, কেউ সবাই মনে করে যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আমি ভোগ করব, আমার একটা গাড়ি আছে 10টা গাড়ি দরকার, একটা বাড়ি আছে 10টা বাড়ি দরকার। এই মন মানসিকতা কিভাবে দূর করা যায় জি ডক্টর সেইটা সংস্কার করতে পারলেই আমার মনে হয় যে রাজনৈতিক সংস্কারটা হয়ে যাবে। জি পদ্ধতিগত ত্রুটির আমার মনে হয় খুব একটা ধন্যবাদ। কিছু আমি হয়েছে। আসবো আবার আপনার কাছে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী। আপনি মূলত যেটি বলতে চাচ্ছিলেন যে রাজনৈতিক চর্চায় আসলে পরিবর্তন আনতে হবে। জি সৈয়দ লিটু, আমি একটু আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে, প্রধান উপদেষ্টার এই কথায় আপনি কতটা আস্থা পাচ্ছেন সৈয়দ লিটু? জি, আবারও ধন্যবাদ। দেখেন, প্রথমে একটু বলে নিই যে আপনি নির্বাচন বলতে কি বুঝেন আমরা বা কি বুঝি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নির্বাচন বলতে আমরা যেটা দীর্ঘদিন ধরে যে জিনিসটা বুঝে আসছি, ভালো ভোটকে আমরা নির্বাচন বুঝি। এটা আসলে খুব সহজ একটা কাজ, একটা ভালো ভোট করা খুব কোনো কষ্টেরই কাজ না। এটার ব্যাখ্যা দিচ্ছি। আবার আপনি যদি নির্বাচন বলতে যদি এটা বুঝেন যে যোগ্য মানুষকে নির্ধারণ করে নেওয়া, আসলে যোগ্য জায়গার জন্য নির্ধারণ করে নেওয়া করতে পারাটা, সেটা যদি আমি নির্বাচন মনে করি, তাহলে সেটা একটু কঠিন। তো মূল জায়গাটা হচ্ছে এখানে যে ধরেন আপনি একটা ভালো ভোট করতে চান, সেটার জন্য খুব বেশি জরুরি তেমন কোনো ব্যাপারই না। যারা ভোট দিতে আসবে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিয়ে চলে যেতে পারে, এইটা আপনি নিশ্চিত করবেন। তো এটা নিশ্চিত করার জন্য ধরেন আপনার পক্ষের লোকগুলোই শুধু ভোট কেন্দ্রে যদি আসে, তাহলে আপনি তাদেরকে সুন্দর করে ভোট দিতে ঢুকতে দিবেন, সুন্দর করে তাদেরকে ভোট দিয়ে আবার বেরিয়ে সুন্দরভাবে হাসতে হাসতে তারা চলে যাবে। দেখতে মনে হবে খুবই সুন্দর ভোট হয়েছে, কিন্তু আপনি ওখান থেকে তো ভোটারই আসতে দেননি। তো শুধু পক্ষের ভোট, এটা তো সুন্দর ভোট। তো আবার ধরেন আপনি ইয়ে করলেন, সব সব লোককেই ভোটে আসতে দিলেন, সব শ্রেণীর লোকজন ভোটে আসছে, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট টোট দিয়ে চলে গেল, কেউ কোনো বাধা টাধা পেল না। কিন্তু ভোট গোনার সময় অথবা প্রার্থী ইসের সময় ডিক্লেয়ার করবার সময় আপনি সেখানে ম্যানিপুলেট করলেন। আপনি যারা 10 ভোট, যারা পেয়েছে 1 লক্ষ ভোট, তাদেরকে আপনি 70,000 দেখিয়ে দিলেন, 30,000 অন্য বাক্সে দেখিয়ে দিলেন। এভাবে যদি কোনো একটা ম্যানিপুলেট করলেন, তাহলে আপনার ভোটের পরিবেশ খুবই সুন্দর ছিল, কিন্তু নির্ধারণ তো নির্বাচন তো সঠিক হলো না। তো এই নির্বাচনটা আপনি সঠিক করতে চান নাকি ভোটটাকে সঠিক করতে চান বা সুন্দর করতে চান, এইটা খুব গুরুত্বপূর্ণ। বিগত সরকার আমলেও অনেক কিন্তু সুন্দর ভোট হয়েছে, যেটা আমরা দেখেছি, আপনারা মিডিয়াতে দেখিয়েছেন, একেবারে লাইন দিয়ে ভোট দিচ্ছে স্বতঃস্ফূর্ত লোকজন, কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারি নাই। কারণ হচ্ছে নির্বাচনটা সঠিক হয় নাই, ভোটটা সঠিক হয়েছে। এখন এই নির্বাচনটা উনি ঐতিহাসিক করতে চান, এখন সেই প্রক্রিয়াটা কি, এটা যদি উনি আমাদেরকে না বলেন যে এই প্রক্রিয়ায় নির্বাচনটা হবে, তাহলে আমরা বুঝতে পারবো না যে সেটা ভালো ভোট হবে দিন শেষে নাকি ভালো নির্বাচন হবে দিন শেষে। অর্থাৎ আপনি সংসদে আমরা কি চাই, এই যে নির্বাচনের পরেও যে স্বৈরতন্ত্র বারবার মাথাচাড়া দিয়ে ওঠে, আমরা যে সুশাসন প্রতিষ্ঠিত হয় না, আমরা সুশাসন দেখি না, এটা কেন দেখি না? কারণ হচ্ছে আমাদের যে লোকগুলা সংসদে যায় অথবা চেয়ারম্যান মেম্বার যেটাই হয়, অর্থাৎ আমাদের যারা জনপ্রতিনিধি হন, তারা ভোটে নির্বাচিত হয়ে আসেন ঠিকই, কিন্তু যোগ্য মানুষগুলো নির্বাচন হয়ে আসেন না।
জি এই যোগ্য মানুষগুলো যখন সংসদে না বসেন, যোগ্য মানুষগুলো যখন চেয়ারম্যান মেম্বার না হন, তখন হচ্ছে এই ক্রাইসিস গুলো, এই দুঃশাসন গুলো প্রতিষ্ঠিত হয়। সৈয়দ লিটু, এই আমাকে একটি ভালো বিরতি নিতে লোককে হবে। নির্বাচিত করতে পারাটাই হচ্ছে ভালো নির্বাচন। জি সেইটা আপনি নিশ্চিত করতে পারবেন কিনা, এবং সেইটা নিশ্চিত করতে হলে যে প্রক্রিয়াগুলো দরকার, যেগুলো বিগত দিনে ছিল না, সেই পদ্ধতিগুলো আপনার কি, সেটা আপনি এখনো বলেননি। তাহলে আমরা বুঝবো কি করে যে আপনি এই প্রক্রিয়া, যে প্রক্রিয়া যাচ্ছেন সেই প্রক্রিয়া ভালো নির্বাচন হবে? জি সৈয়দ তো লিটু, আমরা ভালো বিষয়গুলো নিয়ে নির্বাচন আলোচনা হবে করব। এটা আমরা বুঝতে পারছি না। জি, আমাকে একটি বিরতি নিতে হবে। ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনিও সাথে থাকবেন। বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি একটু সৈয়দ লিটু আপনার কাছে আসি বিরতির পরে। জি। প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় প্রশাসন কার পক্ষে কাজ করছে এটি নিয়ে বিতর্ক চলছে। এনসিপি বলছে যে বিএনপির পক্ষে প্রশাসন কাজ করছে, আবার বিএনপি বলছে যে না, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় প্রশাসন কাজ করছে। আবার বিএনপি এটাও বলছে যে অনেক জায়গায় জামায়াত সুবিধা পাচ্ছে, জামাতের পক্ষ হয়ে কাজ করছে। এখানে আসলে আপনি কিভাবে দেখেন বিষয়টি? কে বেশি সুবিধা পাচ্ছে, অথবা এই যে বিতর্কটি, এই ব্যাপারে আপনি কি বলবেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখেন, আমরা তো জানি আমাদের প্রধান উপদেষ্টার বরাত দিয়ে যে তার নিয়োগকর্তা হচ্ছেন এই ছাত্র সমন্বয়করা, যারা পরবর্তী সময়ে এনসিপি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। তো সেই সূত্র ধরে আমরা জানি যে এই সরকারটা এই সমন্বয়কদের সরকার, অর্থাৎ এখন পরিবর্তিত হয়ে এই এনসিপির নেতাদের দ্বারা গঠিত একটি সরকার। তো সেক্ষেত্রে এখন যদি মানে তারা, এই নিয়োগকর্তারা যদি এখন বলেন যে আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি তারা মানে আমাদের কেউ না, তারা অন্য কারো কথা শুনছেন, তো এখানে মানে কি বলবে? তাহলে তো ওনাদের নিয়োগ দেওয়া ভুল হয়েছে। অর্থাৎ তারা যে প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন, তিনি তাদের কথা শুনছেন না। অর্থাৎ মানে প্রশাসন বলতে কি বুঝি? তিনি তো প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন কিছু উপদেষ্টা, সেই উপদেষ্টারা সাজিয়েছেন পুলিশ সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা অন্যান্য সমস্ত প্রশাসন, যেগুলো আমাদের সমস্ত দপ্তরগুলো, তাই না, এই যে 60-70টা দপ্তর, সব তারা সাজিয়েছেন। অর্থাৎ মানে সরকার তো তাদের দ্বারা গঠিত। তাই যদি হয়, আর এখন যদি তারা বলেন যে তারা তাদের কথা শুনছেন না, তাহলে হয় তাদের নিয়োগ ভুল হয়েছে, অথবা সরকার তাদের সঙ্গে বিট্রে করেছে। তো এই দুটার কোনোটাই তো শুনতে ভালো লাগছে না। তো দেখেন, একটু একটু বলি যে দেখেন, মূল জিনিসটা কি জানেন? এই যে মানে আমাদের রাজনীতিটা, এই যে প্রথম যখন এই সমন্বয়, যখন এই নতুন সরকার গঠিত হলো, তখন এই আমরা সমন্বয়কদের মুখে কিছু কথা শুনছিলাম। তারা কিন্তু মানে খুব প্রকাশ্যেই বলছিলেন যে মানে একবার নাম ধরেই বলি যে তারা বিএনপি কে কিন্তু কোনোভাবেই ক্ষমতায় আসতে দিতে চাচ্ছিলেন না। তারা প্রকাশ্যেই বলছিলেন যে আওয়ামী লীগকে সরিয়েছে বিএনপি কে বসানোর জন্য না। তো মানে তারা কিন্তু বিএনপি কে প্রথম থেকেই তাদের প্রতিপক্ষ মনে করছেন। এটা কিন্তু সত্যি। আর যে কারণে হয়েছে কি, মানে মূল ঘটনা যেটা, সেটা হচ্ছে দেখেন, এই যে বিএনপি চাঁদাবাজি করছে, যে কথাগুলো তারাও বলেন, আমরাও জানি, এটাও বাস্তব। তো এই আবার প্রশাসন এই চাঁদাবাজকে ধরছে না। প্রশাসন প্রতিদিন বলছে, মানে সাধারণ মানুষরা প্রশাসন থেকেই বলছে, প্রশাসনের মানে উপদেষ্টারা, তারপরে এই যে মানে এই সমন্বয়করা বলছে বিএনপির লোকেরা করছে, মানে কন্টিনিউয়াসলি চাঁদাবাজি করছে। তো ধরছেন না কেন? ধরলেই তো এটা কমে যায়। তো ধরছে না কিন্তু তারা। তাহলে কি হয়? তারা মিথ্যে কথা বলছে। হয় বলতে হবে যে তারা চাঁদা, মানে যেহেতু ধরছে না প্রশাসন, তাহলে হয় তারা মিথ্যে কথা বলছে, চাঁদাবাজি করছে, অথবা তারা চাচ্ছেই যে চাঁদাবাজি করুক। আসলে বড় সত্যিটা আমরা যেটা জানি, যে তা প্রশাসন চাচ্ছে, অর্থাৎ এই সরকারের লোকেরা এবং সরকারের নিয়োগকর্তা, এই সমন্বয়ক বা এখন যারা এনসিপি নেতারা, তারা চাচ্ছেন যে বিএনপি বা মানে আরো বেশি বেশি করে সুযোগ পেয়ে মানে তারা অবাধভাবে করুক, চাঁদাবাজিটা করুক, তাদের বদনাম হোক, তাহলে বিএনপি তাদের প্রতিপক্ষ হিসাবে দুর্বল হয়ে যাবে। হয়তো এই জন্য তারা এটা চাচ্ছেন, যে সৈয়দ লিটু, আমি একটি প্রশ্ন রাখি এই জায়গায়। বিষয়টি যেটি হচ্ছে যে বিতর্ক চলছে, এটি হচ্ছে যে কার পক্ষে কাজ করছে। এখানে বিষয়টি যেটি, অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্বে, কোনো রাজনৈতিক সরকার নয়, রাজনৈতিক দল নয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যদি প্রশাসন যে কারো পক্ষেই কাজ করে থাকুক, যে অভিযোগ বা বিতর্ক উঠছে, প্রশাসনের কাজ কি কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করা? সৈয়দ লিটু।
না, সেটা তো নিশ্চয়ই না। যদি জি নিরপেক্ষ প্রশাসন হয় তাহলে তো তারা নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু বাস্তবতা তো এটাই যে আমাদের প্রশাসন মানে তাদের নিয়োগকর্তাদের পক্ষে কাজ করেন। যখন আওয়ামী লীগ, বিএনপি বা এই ধরনের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকে তখন তারা তাদের পক্ষে কাজ করেন, কারণ তারা তাদের নিয়োগকর্তা। তারা যারা নিয়োগকর্তা তারা আবার মানে নিয়োগ থেকে বহিষ্কার করবারও কর্তা। তো সেই সেন্সে তারা তাদের পক্ষে কাজ করেন। আর এখন আপনি যেটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার, এটা মানে কি বলে, এটা গ্রামাটিক্যালি তাই, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার এটি নিরপেক্ষ সরকার না। নিরপেক্ষ সরকার বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল, যেখানে সব দল মিলে বসে একটা তত্ত্বাবধায়ক প্রধান কে হবেন এবং মানে তার পরিষদ কারা হবেন নির্ধারণ করেছিলেন। কিন্তু এই সরকারটা বাস্তবিক অর্থে সেরকম না। এই সরকারে এই সমন্বয়করা তারা কিছু মানুষ মিলে, তারা তো বলেনি যে তারা কারা কারা ডক্টর ইউনূসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছেন, কারা কারা তাকে চেয়েছেন, কাদের দ্বারা তিনি এসেছেন। তো ইনি এবং যেটা প্রথমেই বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে তাদের একটা নিয়োগকর্তা আছে, তাদের নিয়োগকর্তা এই যে ছাত্র সমন্বয়করা। তার মানে এটা মানে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার না, তারাও কিছু নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা নিয়োগপ্রাপ্ত সরকার। তো সরকার সেই সেন্সে যে আগের সেই মানে ধারাবাহিকতা অনুযায়ী তারা তাদের কথা শুনে কাজ করছেন। তবে পুরোপুরি নিরপেক্ষ হতে হলে তো মানে কি বলে, আমরা চাঁদাবাজির মাঠে তো যেমন বিএনপি কে পাচ্ছি, চাঁদাবাজির মাঠে এনসিপি নেতাদের পাচ্ছি। তো তাহলে তো আমরা সবাইকেই দেখতাম ধরে নিয়ে আসতো। আমরা তো আসলে এক পক্ষের প্রতি মানে দেখছি না, এক পক্ষের প্রতি কিছুটা যথেষ্ট পরিমাণ মানে কি বলে সফট কর্নার আমরা লক্ষ্য করছি। সেই হিসাবে তো আমরা পুরোপুরি মানে নিরপেক্ষ প্রশাসনকে বলতে পারছি না, তাই না? মানে আমরা মব দেখেছি, মানে সেই মবের ক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে দেখিনি আমরা। নানা জনের মানে সেই এনসিপি নেতাদের মানে চাঁদাবাজির খবর পেয়েছি। যদি সেগুলো মিথ্যাও হয় তাহলে তো প্রশাসনের দরকার ছিল তাদেরকে আইনের আওতায় এনে তারপরে বিচার করে প্রমাণ করে দেওয়া যে এটা এটা মিথ্যা অথবা এটা সত্যি। তো সেগুলো আমরা দেখিনি। তো সব মিলিয়ে আমরা তো আসলে নিরপেক্ষ বলতে পারছি না এই প্রশাসনকে। এই জি প্রশাসনকে তো আমরা একটি পক্ষের মানে প্রতি শুধু মানে কি বলে মানে মানে পুরোপুরি একটি পক্ষের প্রতি আমরা মানে দেখছি, মানে সফট কর্নার তাদের প্রতি দেখছি আমরা, জি সব সৈয়দ দেখছি মিন্টু, তাদের আমি প্রতি। আমি আরেকটি প্রসঙ্গে আসি। আমি একটু বিষয়টি তুলে ধরি। সরকারের মধ্যেই কোনো গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে সক্রিয় হয়েছে এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে ডিসেম্বরে এই নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির জন্য সব দলকে এক জায়গায় আনতে কাজ শুরু করেছে বিএনপি, এমন একটি প্রতিবেদন করেছে একটি গণমাধ্যম। এখন এখানে যে বিষয়টি, সরকারের মধ্যেই কোনো গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে সক্রিয়, আপনি এই বিষয়টি কিভাবে দেখেন? আপনার কাছে কি মনে হয় সরকারের মধ্যে কোনো গোষ্ঠী কি নির্বাচন বিলম্বিত করার জন্য কাজ করছে কিনা? আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে ভাই একটু মানে আগের থেকে শুরু করা দরকার এই কথাটা, মানে পুরো উত্তরটা দেওয়ার জন্য। দেখেন, এনসিপি যে দলটা না, এই দলটা আমি এভাবে শুরু করছি, আমি শেষে গিয়ে কথাটা মিলিয়ে দিব যে এনসিপি দলটা কিন্তু হবার কথা না। আপনি যদি খেয়াল করেন, যখন এই সমন্বয়করা দল করবেন কিনা বা দল করলে কবে করবেন এই ধরনের প্রসঙ্গ যখন আসছিল, তখন আপনারা সাংবাদিকরা নিয়মিত এই সব সমন্বয়কদের কাছে যেতেন। তখন কিন্তু লক্ষ্য একটু পিছনে গেলে দেখবেন আপনারা বেশিরভাগ সময় উত্তর পেয়েছেন যে আমরা দল করার জন্য প্রস্তুতি এখনো নেইনি, এবং একটা পর্যায়ে তারা বলছেন যে না আমরা দল করব না। এরকম কথা কিন্তু বারবার আসছে। কিন্তু অনেক পরে এই দলটা তারা সিদ্ধান্ত নিয়ে দলটা গঠন করেছে। আসলে কি, এটা আমার মানে আমি এটা এই চিন্তাটা করি এবং আমার চিন্তাটা আমি জানাই যে আমার ধারণা, স্পষ্ট ধারণা, যে এনসিপি দলটাকে মানে কি বলে, এই যে প্রধান আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি প্ররোচিত করে এই দলটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এনসিপি দলটা মানে প্রধান উপদেষ্টার এক ধরনের পীড়াপিড়িতে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে। এটার পিছনের কারণ হচ্ছে যে মব জাস্টিসটা বা মব সন্ত্রাসটা যখন দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছিল এবং এটা নিয়ে যখন সরকার প্রচন্ডভাবে বিব্রত হচ্ছিল, তখন খুব কৌশল হিসাবে, মানে এই মব সন্ত্রাস ঠেকানোর জন্য কৌশল হিসাবে
ডক্টর মোহাম্মদ ইউনূস এই সমন্বয়কদেরকে একটি দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, একটি দল প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এখন যার ফলাফল কি হয়েছে, তারা যখন একটা রাজনৈতিক দল হয়ে গিয়েছে, তখন তারা কিন্তু আর সরাসরি কোনো প্রতিরোধ কোনো গোষ্ঠীর পক্ষে বিরুদ্ধে যেতে পারছেন না। তারা কিন্তু একটা জায়গায় আটকে গেছেন রাজনৈতিক কিছু বাধ্যবাধকতার জায়গা থেকে। এবং সেই সঙ্গে সমন্বয়কদের সঙ্গে যারা এইসব প্রতিরোধ বা প্রতিবাদে যাচ্ছিলেন, তারা কিন্তু বিভিন্ন দলের ছিলেন, প্রধানত শিবিরের ছিলেন, ছাত্র দলের ছিলেন, বিভিন্ন দলের লোকেরা তাদেরকে সাথ দিচ্ছিলেন। তারপরে এই প্রতিরোধ গুলো, যেগুলোকে আমরা মব বলেছি, সেইগুলো হচ্ছিল, সংগঠিত হচ্ছিল। তো তারা যখন দল হয়ে গেল, তখন আর এই কাজগুলো করতে পারেনি। এটা খুব সূক্ষ্মভাবে একটা একটা সূক্ষ্ম রাজনীতিক মানে কূট চালে প্রধান উপদেষ্টা এই কাজটা তাদেরকে দিয়ে করেছেন। এখানে দেখেন, আমি আসছি মানে মূল জায়গাটাতে, উদাহরণ হিসাবে বলছি। তারপরে দেখেন, এই যে যখন এই সমন্বয়ক গোষ্ঠী কিন্তু এই সরকারটাকেও কিন্তু এভাবে চায় নাই। তারা কিন্তু চেয়েছিল যে অনেকটা প্রেসিডেন্সিয়াল ফর্মে একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে এই ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে ছাত্ররা হবে মানে পুরো সর্বময় ক্ষমতার অধিকারী, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারটাকে লিড করবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটা করেননি। তিনি কিন্তু ভিন্ন ফর্মে এসে কি বলে, এই যে বর্তমান প্রেসিডেন্টকে রেখে তিনি কিন্তু সরকার মানে ওত নিয়ে সরকারটা গঠন করেছেন। অর্থাৎ তিনি কিন্তু এই ছাত্রদের যে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা তিনি কিন্তু চান নাই। তিনি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একক মানে নিজের মতো করে রাষ্ট্র যেমন চালাতে পারেন, তিনি কিন্তু সেইভাবে মানে সরকারটা করেছেন, তাদের কথা কিন্তু শোনেননি। তারপরে ধরেন, এই যে রাষ্ট্রপতিকে অপসারণ তা সহ, আওয়ামী লীগের মানে নিবন্ধন বাতিল সহ অন্যান্য অনেকগুলো বিষয়ে কিন্তু আপনি দেখেন প্রধান উপদেষ্টা এই সমন্বয়দেরকে খুব কৌশলে অ্যাভয়েড করেছেন, এবং তাদের কথা না শুনে নিজের মতো করে একটি অবস্থান নিয়েছেন। এটার কারণ হলো এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে যারা মূলত এই আন্দোলনের পিছনে ছিল, তাকে যারা এই পর্যায়ে এনেছেন, সেই যে আন্তর্জাতিক একটি শক্তি আছে, আমরা যাদেরকে আন্তর্জাতিক খালিফা বলছি মজা করে, এই গোষ্ঠীটা কিন্তু এই বুদ্ধিগুলো প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মানে শক্তিগুলো, যে আন্তর্জাতিক শক্তি, যে আন্তর্জাতিক খলিফারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজকের এই পর্যায়ে এনেছেন, তারা সার্বক্ষণিকভাবে তাকে বিভিন্ন রকম রাজনৈতিক বুদ্ধি দিচ্ছেন, এবং তিনি অত্যন্ত সুচতুরভাবে সুকৌশলে এই সমন্বয়ক সহ সবাইকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রটা নিজের মতো করে চালাচ্ছেন। এখান থেকেই বিএনপি যে কথাগুলো বলছে, বিএনপিকে এই জায়গাটাতেই বুঝতে হবে যে তারা যেভাবে ভাবছেন মানে ব্যাপারটা অতটাও সোজা না। এই সরকার মানে খুব বড় রকম রাজনীতির ব্যাকিং নিয়ে এই সরকারটাও চলছে। তাদের অত সাধারণ চিন্তা করলে হবে না। তারা যেভাবে চিন্তা করছে, এই সরকারের মধ্যে কিছু লোক আছে, তারা এবার নির্বাচন চায় না, অথবা কিছুদিন আগে বললো যে একটু আলাপ আলোচনা করলে হয়ে যাবে, তারপরে আবার হট করে সেদিন বললেন যে না, আমরা সন্তুষ্ট না। এইভাবে বললে ওনারা যে কি বিপদে পড়বেন এবং পুরো জাতিকে যে ওনারা কি বিপদে ফেলবেন, ওনারা নিজেরা বুঝতে পারছেন না। এই সরকার অত্যন্ত রাজনৈতিক এবং মানে রাজনৈতিক একটি সরকার, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। এবং প্রতিটা রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দলকে এটা মাথায় রাখতে হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি একটি সহজ সরল অন্তর্বর্তী বা মধ্যবর্তী সরকার না। এটি একটি মানে আন্তর্জাতিক মানে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত এবং অত্যন্ত কৌশলী একটি রাজনৈতিক সরকার, যারা রাজনীতি করছে একটু অন্যভাবে। তাদের কোনো দল নেই, ঠিক আছে, কিন্তু তারাও রাজনীতি করছেন, এবং তাদের এই রাজনীতির পিছনে অনেক বড় বড় শক্তি আছে, যে শক্তিগুলোকে আমরা যদি ছোট ভাবি, আমরা যদি ক্ষুদ্র ভাবি, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার যেন খুব সরল ভাবে অন্তর্বর্তী ধরে নেই, তাহলে কিন্তু আমরা আবার একটি বড় রকমের ভোটটোপের মধ্যে পড়ে যাব। আমাদের রাজনীতি কিন্তু আবার আরেকটা মানে বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। দেখেন, ছোট্ট একটু কথা বলি। আমার মানে কিছুদিন আগে আমার সঙ্গে হঠাৎ করে মানে দেখা হয়ে গিয়ে কথা বলছিলাম এর সঙ্গে, ওই যে কি বলে, ওই যে সিনিয়র লোকটা, ওই যে বিষয়ের মধ্যে থাকেন যিনি, ওই যে পাগড়ি টাগড়ি পড়েন যিনি, ফরহাদ মাজারের কথা বলছেন আপনি? জি জি জি, সরি, উনি অত্যন্ত পপুলার, সম্মানের সঙ্গে বলছি, জনাব ফরহাদ মাজার। তো ওনার সঙ্গে কথা হচ্ছিল,
তো উনি কথা প্রসঙ্গে উনি কম কথা বলেন। আমি বলছিলাম যে নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন, নির্বাচন আসলে কি ডিসেম্বরই হচ্ছে নাকি এটা একটু পিছিয়ে জুন টুনের মধ্যেই হয়ে যাবে? আপনি বিশ্বাস করেন উনি স্পষ্ট করে এই কথাটাই বলছেন। উনি ওনার স্ত্রী কিন্তু একজন উপদেষ্টা এবং তিনি সার্বক্ষণিক এই সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। তো উনি কিন্তু স্পষ্ট করে এই কথাটা বললেন আমাকে যে নির্বাচন কোনটা হবে, গণপরিষদ হবে নাকি অন্য কোনো নির্বাচন হবে, সেটা তো আর আমরা এখনো জানি না। এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যেখানে প্রধান উপদেষ্টা সেই কয়েক মাস ধরে বলে আসছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে অথবা বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন হবে, এত স্পষ্ট করে বলার পরেও দেখেন সর্বমহল থেকে নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে, অর্থাৎ তার কথা বিশ্বাস করছেন না কিন্তু সবাই। এত কিছু হয়তো এত স্পষ্ট করে বলার পরেও তার পক্ষে যারা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তারাও বলছেন যে তাকে 5 বছর চান, 3 বছর চান। অর্থাৎ তারা এটাও ধরে নিচ্ছেন না যে উনি বলেছেন যে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন, তাহলে তো ডিসেম্বর ডিক্লেয়ার তো হয়েই গেছে। তারা সবাই যদি ধরে নিত যে ডিক্লেয়ার তো হয়েই গেছে, তাহলে কিন্তু এই প্রসঙ্গগুলো আসতো না। অর্থাৎ সবার মনেই এক ধরনের সন্দেহ আছে, তার পক্ষের লোক অথবা বিএনপির পক্ষের লোক, অন্যান্য রাজনৈতিক পক্ষের লোক, সবার মধ্যে কিন্তু এখনো দ্বিধাদ্বন্দ্ব আছে যে এটা কি আমরা যে চিরচেনা আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন সেটাই হতে যাচ্ছে, না হলে নাকি অন্য কিছু হতে যাচ্ছে। এ ধরনের সন্দেহ সংশয় কিন্তু মানুষের মধ্যে এখনো আছে, তাহলে কিন্তু বিষয়টা এরকম ভাবে মানুষ আনতো না সামনে। সৈয়দ লিটু, আমাদের হাতে সময় কম, আমরা আরেকটি প্রসঙ্গে আসি। সংক্ষেপে আমাকে যদি একটু বলেন, আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন যেটা হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাস যাওয়ার পরে 9 মাস চলছে, সময়ের সাথে আওয়ামী লীগের এই মিছিলের সংখ্যা যেমন বাড়ছে, মানুষও কিছু কিছু জায়গায় বাড়তে দেখা যাচ্ছে। নির্বাচন যত দেরি হবে এই বিষয়টিকে আরো বাড়ার সম্ভাবনা দেখছেন কিনা সৈয়দ লিটু? জি, আবারও ধন্যবাদ আপনাকে। অবশ্যই দেখছি, এবং এটা নির্বাচনটা যদি ঘোষণা হয়ে যায়, যখন নিয়ম অনুযায়ী যখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে, তখন এটা তো নিঃসন্দেহে বাড়বে। এবং সেটা কোন ফর্মে বাড়বে, সেটা বিশৃঙ্খলার দিকে যাবে নাকি সেটা কোনো স্থিতিশীল অবস্থায় থাকবে, সেটা নির্ভর করবে যে নির্বাচনে এই সরকার আওয়ামী লীগকে কিভাবে রাখবে, তাদেরকে কি রাখবে না, বা রাখলে কোন ফর্মে রাখবে, সেটার উপরে নির্ভর করবে। ধরেন এই যে এই সরকারের লোকেরা, তারপরে কি বলে এনসিপি বলেন, তারপরে বিএনপি বলেন, সব নেতারা আলোচনায় তো এই কথা বলেনি, এবং এটা তো বাস্তবতা যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক প্রচুর, তাই না? এটা তো একদম তৃণমূল সংগঠন। সেই হিসাবে তাদের কর্মী সমর্থকের তো অভাব নেই। হয়তো বড় নেতারা নেই, কিন্তু কর্মীরা আছেন, সমর্থকরা আছেন। আমাদের তো দেশের রাজনীতিটা তো একটু ভিন্ন। এখানে তো ইন এ সেন্স দেশের চাইতেও যেন দলকে মানুষ বেশি ভালোবাসে, অবস্থাটা এদেশের এরকম। তো সেই অবস্থায় সেই নেতা কর্মীরা তো বসে থাকবেন না, তারা এই মিছিল করবেন, মিটিং করবেন, তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করবেন, তারা নির্বাচনে আসতে চেষ্টা করবেন। এখন এই নির্বাচনে তাদেরকে কিভাবে করা হবে, স্পেস দেওয়া হবে, সেটার উপর নির্ভর করবে তাদের আচরণ, তাই না? তারা অসন্তুষ্ট হলে একরকম আচরণ করবে, সন্তুষ্ট হলে আরেক রকম আচরণ করবে। তবে তার আগে একটা কথা বলি, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, আমরা যদি নৈতিকভাবে বলি তাহলে বলতে পারি যে ঠিক আছে, তিনি কথা বলতে পারেন যে এই দলটি অনেক অন্যায় করেছে, এই দলটির ঝটিকা মিছিল করার অধিকার নাই, এটা আমরা হয়তো নৈতিকভাবে বলতে পারি। কিন্তু তিনি প্রশাসনিক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তিনি যদি কি বলে প্রফেশনালি কথা বলেন, তাহলে তিনি এইভাবে বলতে পারেন না। অন্তত তিনি এভাবে হলেও বলতে পারতেন যে এই সব ঝটিকা মিছিল থেকে যদি কোনো নাশকতার প্রচেষ্টা করা হয়, যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচেষ্টা করা হয়, তাহলে সরকার ছাড় দিবে না। এইভাবে বললে জিনিসটা সুন্দর হতো, ওনার চেয়ারের জন্য সুন্দর হতো। হ্যাঁ, কারণ একটা দল কেন করতে পারবে না? তারা তো নিষিদ্ধ ঘোষিত দল না, তারা তো নিষিদ্ধ না। তো তাহলে সেই দলটা সবচেয়ে বড় কথা, এই দলটার সব মানুষ তো সৈয়দ লিটু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন, নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে। এবং আমাদের সাথে আরো যুক্ত ছিলেন ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, তাকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।